মানুষ অসুস্থ হলে বোঝা যায় নিজে কতটা অসহায়, আর সাথে কিছু আপন মানুষদেরকেও চেনা যায়। কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকদিন ধরে কিন্তু আমি অসুস্থ, আমার ঠান্ডা কাশির সমস্যা। কারণ আমার কখনো এই সমস্যাটা ছিল না, করোনা টিকা দেওয়ার পর থেকে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো যাই হোক, এই যে ইনহেলার নেওয়া হয়, তারপর কাশির ঔষধ মেডিসিন রেগুলারই নিতে থাকি, তারপরও কমতেছে না। তো এই জন্য আবার ভ্যাকসিন, যে ঠান্ডার ভ্যাকসিন সুই, সেটা দিলাম। তো যাই হোক, আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহই ভালো করে দিবে। তো এখানে আমি টাকা রাখলাম ব্যাংকে। তারপর হচ্ছে আমার মেয়ে হচ্ছে আবার এই যে মাছের যে অ্যাকুরিয়ামটা সেটা ক্লিন করতেছে। যেহেতু আমার ঠান্ডা, আমি এই জন্য এই ঠান্ডা পানি গাছের যে কাজগুলো সেগুলো একটু কম করি। তারপরেও যেহেতু মেয়ে মানুষ, রান্না বান্না করার সময় তো অনেকবারই পানি নাড়তে হয়, কারণ ধোয়া পাকলার কাজটা হচ্ছে যতই আমার হেল্পিং হ্যান্ড করে দেখ, তারপর কিন্তু আমার লগেরটা লগে ধুয়ে ফেলা পছন্দ করি। এই জন্য ঠান্ডাটা আসলে ভালো হতে চায় না, কারণ পানি লাড়া পরে আমার রান্না করার সময় বেশি, কারণ ওই সময় যা বের হইবে তাই আমি ধুয়ে ফেলি। কারণ সব জিনিস ভুরিয়ে রাখার আমার অভ্যেস নাই। যদিও শারমিন তো আমার হেল্প করে, তো শারমিন বলে সব কিছু রেখে দিতে, কিন্তু আমি সেটা করি না। যতক্ষণ আমি পাকের রুমে থাকি ততক্ষণই আমি যেটাই ময়লা হয় না কেন সেটাই আমি ধুয়ে ফেলি। তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তো ওরা কি করবে, একবারে এসে ধুয়ে যাবে। আর আমার তো সারাক্ষণই ধুতে হবে, কারণ আমরা 3 বেলা খাওয়া দাওয়া, তারপর টিফিন আছে। এমনি সেমনি এই ধোয়া পাকলার কাজগুলো কিন্তু যতই আপনাদের ভাইয়া না করুক না কেন, কিন্তু আমি সেগুলো করে ফেলি। আমার আসলে জমিয়ে রাখতে ভালো লাগে না, এটা হচ্ছে আমার অভ্যেস। আমি যতইটা অসুস্থ থাকি না কেন, সে তো আর দেখে না আসলে আমি পানিগুলো চিলারি, এই জন্য যে আমার সমস্যাটা আরও বেশি। আর এই অনেকগুলো শ্যাম্পুর বোতল হচ্ছে কেটে এভাবে ফেলে দিবে, কারণ যেন খালি মোরগগুলাতে শ্যাম্পু ভরে নকল করতে না পারে। আর কালোজিরা খাওয়া নিয়ে কিছু কথা বলবো। খেলে কি হয় জেনে নিন। কালোজিরা খেলে শরীরের রোগ জীবাণু প্রবেশ করতে বাধা দেয়। কালোজিরা খেলে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো নিয়ন্ত্রণে থাকে। এরপর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, এবং কিডনি ভালো থাকে, এবং মাথা ব্যথা নিয়ন্ত্রণে রাখে, এবং শরীরের জয়েন্টের ব্যথা, অন্যান্য ব্যথাগুলো নিয়ন্ত্রণে রাখে। কালোজিরা খেলে মাথার ব্রেন শক্তি বৃদ্ধি পায়। কালোজিরার গুণাগুণের কথা আর কি বলবো, মরণ ব্যতি সব রোগের ঔষধ হচ্ছে কালোজিরা। কালোজিরা আপনারা চাইলে এইভাবে গুঁড়ো করে নিতে পারেন, বা বেটে ভর্তা করে খাওয়া যায়। কালোজিরা কাঁচা চিবিয়ে খাওয়া যায়। কালোজিরা যাদের বাচ্চা হয় না, তারা মধুর সাথে মিশিয়ে এরপর আপনারা চিবিয়ে সেটা খাবেন নিয়মিত প্রত্যেক দিন। কালোজিরা যদি আপনারা একটা আইটেমের সাথে রাখেন, তাহলে আপনাদের অনেক রোগ বালাইয়ের হাত থেকে বেঁচে যাবেন, শরীরের অনেক অংশই ভালো থাকবে। এর গুণাগুণের কোনো শেষ নাই। এই তো আমি এইভাবে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আবার মাঝে মাঝে আমি পাটায় বেটে ভর্তাও করে নিই। কালোজিরার তেল মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, সবভাবেই খাওয়া যায়। দেখলেন তো আমি অনেকগুলো কালোজিরার গুঁড়া করে নিয়েছি, যেহেতু আমাদেরও ঠান্ডার সমস্যা, তো যেন গরম ভাতের সাথে আমরা কালোজিরার গুঁড়াটা খেতে পারি, তাই হচ্ছে ভর্তা, তারপর হচ্ছে গুঁড়া এভাবে করে নিই। তো এই পাশে হচ্ছে কাঁচকলার নিরামিষ রান্না হচ্ছে। কাঁচকলা খাওয়া অনেক ভালো, কারণ হচ্ছে কাঁচকলার নিরামিষ, কাঁচকলা দিয়ে মাছ রান্না। অনেকেই আসলে কাঁচকলা দেখলে নাক খিটকায় যে কাঁচকলা কিভাবে খাবো, কষকষ লাগে। আসলে যারা কাঁচকলা খায় তারা বোঝে যে কাঁচকলা খাওয়াটা কত উপকার শরীরের জন্য। আর কাঁচকলার তরকারি খেতে তো অনেক ভালো লাগে, যে কোনো মাছের সাথেই কিন্তু কাঁচকলাটা খাওয়া যায়। এইভাবে রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায়, নিজেদের খাওয়ানো যায়। তো আমরা হচ্ছে ইলিশ মাছের সাথে কাঁচকলাটা বেশি খাই, ভেজে রান্না করি ইলিশ মাছের সাথে। আর এইভাবে নিরামিষ রান্না করে, এটাকে অনেকে কলা আনাজও বলে। তো এইভাবে রান্না করে আমরা প্রায়ই মানে বর্ষার সিজনটা আসলে কলাটা বেশি খাওয়া হয়, এই সময়টাতে কলা খেতে বেশি ভালো লাগে। তো এই পাশে হচ্ছে পুঁটি মাছ ভেজে নিব। পুঁটি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে
তারপর হচ্ছে একদম কড়া ভাজা দিয়ে নিতে হবে, যেন মুচমুচে হয়ে যায় খেতে, তাহলে বেশি ভালো লাগবে। পুঁটি মাছ কম ভাজা যাবে না, একদম বেশি করে ভাজলেই খেতে ভালো লাগে। তো আমি এইভাবে প্যানে একটা একটা করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ছিল আমার কালকে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে সময় পাইনি ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে আপলোড দেওয়ার জন্য। তো আজকে আর আমি ভিডিও বানাইনি, কালকে ভিডিওটাই আজকে আপলোড দিতেছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে এখন মাছ ভেজে তারপর রেখে দিলাম, আর এই পাশে হচ্ছে আমি আবার বারান্দাতে আসলাম, আমার বারান্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে বৃষ্টির গান শোনাচ্ছি, কারণ এই সময়টাতে বৃষ্টিও চলে আসছে যখন আমি রান্না করতেছিলাম, আর রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে মাছ ভাজা, কালো জিরার গুঁড়া, তারপর হচ্ছে কলা আনাজ, আর হচ্ছে ভাত, এই ছিল রান্না বান্না। আর বৃষ্টিও আসতেছিল, মন চাইছিল যে একটু ভিজি, যে কিন্তু শরীর ভালো না, তাই ভিজতে আর যেতে পারলাম না। এটা হচ্ছে আসরের সময়, তো এই সময় হচ্ছে আলুর দম বানানোর জন্য পাখির রুমে গিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে আলু তো কেটে কুটে নিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নিব, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, এসব দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মানে প্রথমে মরিচের গুঁড়া দিয়েছি, এরপর হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর ওই আদা রসুনের মানে ব্লেন্ডার করেছিলাম আমি অল্প করে আর কি, তো ব্লেন্ডারের যে ঝকটা সেটা ধুয়ে আর কি কিছুটা পানি দিয়েছি এখানে। এখন পাঁচফোড়নের গুঁড়াটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এরকম কিউব করা আলুটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আলুটাকে এরকম ভালো করে অনবরত নেড়ে দিতে হবে, দাঁড়িয়ে থেকেই নেড়ে দিতে হবে, নয়তো মশলাটা লেগে পড়ে যাবে আর কি। তাই হচ্ছে আমি আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে 80% যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন যে ভালো কষানো হয়েছে। তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম, পানিটাকে শুকিয়ে নিয়ে এখন খাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।